দেখতে দেখতে ৮ বছর হয়ে গেল উত্তম চলে গেছে, প্রায় একটা যুগ। কিন্তু মনে হয় যেন এই তো সেদিনের ঘটনা। চোখের সামনে আজও ভাসছে সেই ভয়ঙ্কর দিন আর মর্মান্তিক দৃশ্যটা। স্টুডিওতে ওকে নিয়ে ওর ভক্ত ও প্রিয়জনে ঠাসা ট্রাকটা এলো। এর আগে ইন্ডিয়ান ফিল্ম ল্যাবে প্রতি বুধবার আমরা ডিরেক্টররা যখন আলোচনায় বসতাম, এক একদিন হঠাৎ বসন্তের দিনে অনেক নাম না জানা ফুলের গন্ধ ভরা এক ঝলক হাওয়ার মতো উত্তম এসে দাঁড়াতো। উত্তমও ইন্ডিয়ান ফিল্ম ল্যাবের পরিচালক মণ্ডলীর একজন ছিল, কিন্তু আমাদের মিটিংয়ে ও নিয়মিতভাবে আসতে পারতো না কাজের চাপে। মাঝে মাঝে আসতো, যখন ওর সারা মুখ আলো করা কিংবদন্তি সেই হাসি নিয়ে দাঁড়াতো। সত্যি মধুগন্ধে ভরা বসন্ত বাতাসের কিংবা গন্ধর্বের সঙ্গে ওকে তুলনা করতে ইচ্ছে করতো। আসতো, বসতো, কাজের কথা, রহস্যের কথা সবেতেই যোগ দিত। আবার বিনম্র মধুর হাসির অভিবাদন জানিয়ে চলেও যেত। ওর হাঁটা চলা, গাড়িতে ওঠার ভঙ্গি ছিল দেখবার মতো। একদিন সুন্দর একটা লাল শার্ট পরে যখন এসে দাঁড়ালো, ওকে দেখে আমার লাল গোলাপের কথাই মনে হয়েছিল। উত্তম কুমারের স্মৃতিচারণে এমনভাবেই উত্তম কুমারের বর্ণনা শুরু করেছিলেন কানন দেবী। সেই উত্তম স্টুডিওতে এলো ট্রাকে করে, অন্তিম শয়ানে। এটা দেখা যে কত কষ্টকর, বিশেষ করে আমাদের পক্ষে যারা একাধারে ওকে এই স্টুডিওর আনাচে কানাচে কুণ্ঠিত ভীরু পদক্ষেপে ঘোরাফেরা করতে দেখেছি, প্রতিষ্ঠার জন্য লড়াই করতে দেখেছি ওকে ছবির আকাশে মহৎ আবির্ভাবের উষা থেকে জয় মধ্যাহ্নের দীপ্ত আলোতে পৌঁছতে। যে উত্তমকে লাল গোলাপের সঙ্গে তুলনা করেছি, ইন্ডিয়ান ফিল্ম ল্যাবের ডিরেক্টরদের পক্ষ থেকে তাকে বিদায়মালা পরাতে হলো আমায়, কানন দেবীকে। বড় মর্মান্তিক হয়েছিল সেই কাজ। কবে প্রথম উত্তমকে দেখলাম, বোধহয় 50 দশকের প্রথমের দিকেই ওকে ভালো করে দেখবার মতো যোগাযোগ হলো। তার আগে এখানে ওখানে ছাড়া তেমনভাবে দেখা বোধহয় হয়ে ওঠেনি। সত্যিকারের দেখা ওই 50 দশকের প্রথম দিকেই বলা যায়। হিরো ইন দ্য মেকিং। আমি তখন আমার প্রোডাকশনের কাজে স্টুডিও যাতায়াত করতাম। একদিন কাজ শেষ করে গাড়িতে উঠে বাইরের দিকে তাকাতে নজরে এলো, একটু দূরে একটা গাছের তলায় কজনের মধ্যে দাঁড়িয়ে কথা বলা ভারী সুশ্রী একটি ছেলে। অনেকের মধ্যে থাকলেও চোখ টানে এমন লাবণ্য ঝরা তার চাহনি, ভঙ্গি। ছেলেটিকে ভারী মিষ্টি, অদ্ভুত দেখতে তো। গাড়িতে বসা স্টুডিওর সঙ্গীতের জিজ্ঞাসা করলাম। তখনই জানলাম বেশ কিছু ছবিতে হিরোর রোলে ওর অভিনয় তখনকার হিরোদের রীতিমতো ভয় পাইয়ে দিয়েছে। রায়কমলের খ্যাতি তো আমার সতীর্থদের কাছেই শোনা। আচ্ছা, এই কি সেই উত্তম? তারপর কুড়ি থেকে আস্তে আস্তে ফুল হয়ে ফোটাতো নিজের চোখেই দেখলাম। দিনের পর দিন অনেক সংগ্রাম ও দ্বন্দ্বের মধ্যে দিয়ে সকল কাটা ধন্য করে একটি একটি করে পাপড়ির সবকটি দল মেলে ফুলটি যখন পূর্ণ বিকশিত হবার মাহেন্দ্র লগ্নে পৌঁছলো, তখনই ওর জীবনের সার্থকতার সঙ্গে সঙ্গে সংকটের অধ্যায়েরও শুরু। বেশি ফোটাই হলো আসন্ন ঝড়ের পূর্বাভাস। দিনে দিনে রূপে, ঐশ্বর্যে, খ্যাতিতে, প্রতিপত্তিতে উত্তম যখন দারুণভাবে দীপ্তিমান, তখনই দাদা দাদা করে অসংখ্য ভক্তের দল ওর চারপাশে ভিড় করতে শুরু করলো, ছবির কন্ট্রাক্ট সাইন করাতে শুরু করলো। যে উত্তমের দিনরাতের বেশিরভাগটাই চিত্রলোকের দাবি মেটাতেই খরচ হয়ে গেল। ঐশ্বর্য এবং খ্যাতির তুঙ্গে উঠেও সহজাত কোমল চিত্তের দরটুকুও এতটুকু হারাননি উত্তম কুমার। প্রডিউসার থেকে টেকনিশিয়ান পর্যন্ত যে কেউ নিজের দুর্দশার কাহিনী নিয়ে তার কাছে গেলে উত্তম কুমার সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। ওকে খাড়া করে কত লোক যে প্রডিউসার জোগাড় করেছে তার ইয়ত্তা নেই। সকলের ডাকে সাড়া দিতে গিয়ে উত্তম ভুলে গেল, মানুষ যত বড় শক্তির অধিকারী হোক না কেন, তার সাধ্যেরও একটা সীমা আছে। প্রতিভাবান শিল্পীকেও যথার্থ সাফল্য পেতে হলে প্রচণ্ডভাবে কাজে কনসেন্ট্রেট করতে হয়। বিধিদত্ত শক্তিতে যে কোনো চরিত্রের অভিনয় অনেক সময় হয়তো অভ্যাসবশত হয়ে যায়, কিন্তু শিল্পী উত্তম স্বভাবে ছিল অন্তর্মুখী। নায়ক ছাড়াও ওর সপ্তপদী, হারানো সুর, অগ্নিশ্বর, দুই পৃথিবী অভিনয় দেখে অত্যন্ত ভালো লেগেছিল।
সেই উত্তমকে অত বেশি কাজের তাগিদে কিছুটা স্বভাব বিরোধী এক্সট্রোভার্ট হতে হয়েছিল বটে। অর্থাৎ সব ছবির কাজের জন্য চিন্তা করবার অবসর সে পেত না। সেই জন্য অমন রূপবান, অমন অভিনয় ক্ষমতা ও এক্সপ্রেসিভ হয়েও সব ছবিকে হিট ছবির পর্যায়ে নিয়ে যেতে পারেনি। যদিও ওর হিট ছবির সংখ্যাধিক্য যে কোনো শিল্পীরই ঈর্ষার বস্তু। তাই বলছিলাম, অনেক ভালো করতে গিয়ে উত্তম নিজের ক্ষতিই বেশি করেছে। ভেবে দেখুন তো, ওর মতো এমন অলরাউন্ড ট্যালেন্ট কজন শিল্পীর ছিল? ওর সঙ্গীত বোধ, খাটবার ক্ষমতা, সব দিক দিয়ে নিজেকে তৈরি করবার দুর্জয় প্রতিজ্ঞাকে বিপুল গৌরবে কার্যকরী করবার উজ্জ্বল নিদর্শন হয়ে ওঠা, এসব অর্জন করবার তপস্যায় এমন সিদ্ধিলাভ কজনের ভাগ্যে ঘটেছে। কিন্তু একটা মানুষকে যদি সারাক্ষণ সবাই ঘিরে থাকে, প্রয়োজনীয় নির্জনতা থেকে বঞ্চিত হয়ে তার প্রতিভাও থাকে অনাহারী। প্রতিভাকেও তো একদিনের চিন্তা ও ধ্যানের আলোয় স্নান করিয়ে উজ্জ্বল রাখতে হয়। এই প্রসঙ্গেই একটা কথার উল্লেখ করতে হবে। শিল্পী জীবনে উত্তম এবং সুচিত্রা উভয়েই কিন্তু উভয়ের বিকাশের সহায়ক হয়ে উঠেছিল। একটা কথা অহংকার করে নয়, সত্যনিষ্ঠ আলোচনার প্রয়োজনেই বলছি। প্রথম যুগে ছায়াছবির নায়িকারূপে কাজ করবার সময় ক্যামেরাম্যানদের কাছে আমার খ্যাতি ছিল ফটোজেনিক ফেস হিসেবে। কথাটা যদি সত্য হয়, তবে আমার পরের যুগে অসাধারণ ফটোজেনিক চেহারা ছিল সুচিত্রার। রোমান্টিক নায়ক হিসেবে উত্তম যে দ্বিতীয় রোহিত, এ খবর তো সবারই জানা। আর চেহারা, অভিনয়, মুভমেন্ট সব দিক দিয়ে ওদের জুটি যেন খাপে খাপে মিলে গিয়েছিল। ছবির পর্দায় নায়ক নায়িকা রূপে ওরা যেন মেড ফর ইচ আদার। এই যোগাযোগও ওর জীবনে বিধাতার বরদানের মতোই এসেছিল। পরে অবশ্য অগ্নিশ্বর কিংবা লাল পাথর ছবিতে টাইপ ক্যারেক্টার হিসেবে ওর শিল্পী জীবনে অভিনয় করে উত্তম আর এক উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছিল। কিন্তু শুরু হবার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। উত্তমের অসামান্য প্রতিভা পূর্ণ পরিণতিতে পৌঁছবার আগেই আকস্মিকভাবেই যেন যবনিকা নেমে এলো শিল্পী জীবনে সাময়িকভাবে। বাংলা চলচ্চিত্রে চলার বেগ মন্থর হলো। উত্তম যাবার পরের পর ওর অভিনীত অনেক ছবি রিলিজ হওয়া, পুরনো ছবিগুলি দেখানো হতে থাকে। দিনের পর দিন হাউসফুল হওয়াটা একসঙ্গে দুটি সত্যকে স্মরণ করালো। একটি হচ্ছে উত্তম এখনও দারুণভাবে বেঁচে আছে, অপরটি উত্তম যে নেই। এবার কি হবে? আমার ব্যক্তিগতভাবে উত্তমের কাছাকাছি আসবার প্রয়োজন ঘটেছিল যখন আমার প্রযোজনার দুটি ছবিতেও কাজ করে, একটি দেবত্র, অপরটি রাজলক্ষ্মী ও শ্রীকান্ত। প্রথমটিতে যখন কাজ করে তখন ওর শিল্পী জীবনের প্রথম যুগ। অভিনয় করেছিল আমার আশ্রিত এক আত্মীয় রূপে। তখন ও খুব নরম সরম বিনম্র স্বভাবের ছেলে। আমার স্বামী ছিলেন পরিচালক। তার নির্দেশে বাধ্য ছাত্রর মতোই কাজ করেছিল উত্তম কুমার। চরিত্রটির নম্র কারুণ্য যেন ওর অভিনয়ের কথা আজও আমাকে স্মরণ করতে বাধ্য করে। রাজলক্ষ্মী ও শ্রীকান্তের সময় ওর খুব নামডাক প্রতিষ্ঠা হয়ে গেছে। ওর অভিনয়ও তখন অনেক পরিণত এবং সেই কারণেই ওর নিজস্ব একটা ব্যক্তিত্ব এবং দৃষ্টিভঙ্গিও গড়ে উঠেছে। সে সম্বন্ধে সচেতন ছিল বলেই বোধহয় ঠিক আগের মতো পরিচালকের কথা মেনে নিতে পারতো না। অনেক সময় তর্ক বিতর্কও হয়েছে, যদিও সেটা আমাদের সম্পর্কের মধ্যে চির ধরায়নি। ও ছবি হিটও করেছে, তবু আমার মনে হয়েছিল উত্তম যদি আর একটু মানিয়ে নিত, ওর অভিনয় আরও উঁচু দরের হতো। সঙ্গে সঙ্গে নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতার এজাহারেও এটাও বুঝি প্রতিষ্ঠিত শিল্পীর পক্ষে আত্মাদরকে দাবিয়ে রাখা সহজ নয়। মেঘের আড়ালে লুকিয়ে থাকা ইন্দ্রজিতের তীরের মতো ভ্যানিটি নামক বস্তুটিও আক্রমণ বড়ই মারাত্মক। ওর ওপর আমার সামান্য অভিমান অন্য কারণে ছিল। উত্তম সুপারস্টার হবার পর আমার একটি ছবিতে ওকে অভিনয় করবার আমন্ত্রণ জানিয়েছিলাম। ও রাজিও ছিল, কিন্তু এমন একটি আকাশ ছোঁয়া দক্ষিণা দাবি করলো যেটা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। সে ছবিও হয়নি, কারণ ওই রোল আমি অন্য কাউকে দেবার কথা ভাবতে পারিনি। যে উত্তম সকলের সঙ্গেই সহযোগিতা করেছে, আমার ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেছিল। আমার কাছে এটা খুব বেদনাবহ অভিজ্ঞতা। আজ উত্তম স্মরণে আমার মন ব্যথাতুর হয়ে ওঠে অন্য কারণে। এত বড় প্রতিভার বিকাশ অসম্পূর্ণই হয়ে রইল। উত্তমের জীবনের এই ট্র্যাজেডিটাই আমি ভুলতে পারি না। ওর চারপাশে ভক্তের ভিড় ছিল, কিন্তু এমন কোনো সত্যিকারের দরদি বন্ধু ছিল না যে দিশারি হয়ে ওকে সার্থকতার পথ দেখাতে পারে।
শেষের দিকেও বুঝতে পেরেছিল একান্ত বিশ্বাসে নির্ভর করবার মতো প্রকৃত বন্ধু ওর জীবনে কেউ নেই। মনে পড়ে একবার মেয়রের রিলিফ ফান্ডে টাকা তোলার জন্য মস্ত বড় উৎসব হয়েছিল রঞ্জি স্টেডিয়ামে। বোম্বের এবং আমরা কলকাতা তারকারা সেখানে মিলেছিলাম। সেখানে শুটবুট পরা বোম্বাইয়ের কেতাদুরস্ত অজস্র শিল্পীদের ছাপিয়ে জল করছিল ধুতি পাঞ্জাবি আর লাল শালে উত্তমের রাজপুত্রের মতো স্নিগ্ধ স্বপ্নময় রূপখানি। কিন্তু অত বড় উজ্জ্বলতার মধ্যেও মাঝে মাঝে একটা বিষণ্ণ ছায়াও যেন প্রাণকারা হাসির আড়ালে উকি দিচ্ছিল। ছোটি সি মুলাকাত কিছুদিন আগেই ফ্লপ করেছে। সব দিক থেকে একটা প্রকাণ্ড বিপর্যয় ভেতরে ভেতরে তাকে কাবু করে ফেলেছে। আর্থিক ক্ষতি অবশ্য পরে সামলে উঠেছিল, কিন্তু সারা জীবন ধরে ওই বিষণ্ণতার ছায়া ওর হাসির আলোকে অনেকখানি ম্লান করে। মানুষের প্রতি বিশ্বাস হারানোর দুঃখ বোধহয় কোনোদিনও ভুলতে পারেনি উত্তম কুমার। নবকল্লোল পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে এভাবেই স্মৃতিচারণ করেছিলেন মহানায়ক উত্তম কুমারের। স্মৃতিচারণ করেছিলেন বাংলা চলচ্চিত্র তথা ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার অভিনেত্রী তথা নায়িকা শ্রীমতী কানন বালা দেবী। এতক্ষণ আপনারা শুনলেন অভিনেত্রী কানন দেবীর স্মৃতিচারণায় মহানায়ক উত্তম কুমারের কিছু অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।